অবস্থা, কিন্তু ওর বডি আমরা পেলাম না। আমরা নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে। প্রথমেই তোমাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সাথে ভালোবাসা, কারণ আমাদের একটা নতুন চ্যানেল যেটা আমরা খুলতে চলেছি, আমি আর আমার ছেলে মিলিত হয়ে তোমাদেরকে কালকে জাস্ট লিঙ্কটা শেয়ার করেছিলাম। তোমরা অনেকে তোমাদের ভালোবাসা দেখিয়েছো, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। এখনো যাদের কাছে গিয়ে পৌঁছায়নি, আমাদের চ্যানেলের লিঙ্ক আজকে ডিসক্রিপশন বক্সে আর কমেন্ট পিন বক্সে অবশ্যই দিয়ে দেবো, পিন করে দেবো। তোমরা যারা এখনো পর্যন্ত জানো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই ফ্রাইডে থেকে কিন্তু আমাদের ওই চ্যানেলে ঘটনা আসবে, আমরা উভয় তোমাদের সামনে সত্য ঘটনা তুলে ধরবো। তাহলে চলো আজকে সোজা যাব ঘটনায়। প্রত্যেক দিনের মতো বলবো একটি করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিও। এখানে কোনো বানানো ঘটনা শোনানো হয় না, মানে ঘটনা তো বলা চলে না, বানানো গল্প শোনানো হয় না। যেটাই বলি সেটা আমার প্রিয় দর্শক বন্ধুরা তাদের জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাগুলো, যেগুলো সত্য তাদের জীবনে রিলেট করে, তারা শেয়ার করে, সেই ঘটনাগুলোই তোমাদের কাছে তুলে ধরি। তাহলে চলো আজকে আমাদের ঘটনা পাঠায় হচ্ছে দিয়া চ্যাটার্জি। ওর বাড়ি হচ্ছে টালিগঞ্জে, মানে ওর বাবার বাড়ি হচ্ছে টালিগঞ্জে, আর ওর শ্বশুর বাড়ি হচ্ছে হাওড়া কদমতলা। আমাদের বোন দিয়া ও এখন রয়েছে লন্ডনে। লন্ডন থেকে ঘটনাটা শেয়ার করে, বলে দিদি ভাই আমার হাজবেন্ড হচ্ছে লন্ডনের সিটি ব্যাংকে চাকরি করেন, কর্মসূত্রে আমি এখন লন্ডনে আছি। দিয়া বলে দিদি ভাই আমি যখন ক্লাস 8-এ পড়ি আমার সাথে একটা ঘটনা ঘটে। আজকে ঘটনাটা বলতে গিয়ে প্রথমে একটি কথা বলবো। দিয়ার ঘটনাটা আমি যখন শুনছিলাম, দিয়া যখন আমাকে ভয়েস মেসেজ পাঠায়, সত্যি কথা বলতে আমার নিজের ঠাকুমার কথা খুব মনে পড়ছিল। যাই হোক ঘটনাটা বলি, তারপর আমার কথাটা নয় তোমাদের বলছি ছোট করে। দিয়া বলে দিদি ভাই আমার বাবা হচ্ছে ইঞ্জিনিয়ার। আমার বাবা কখনো ভূত প্রেত বিশ্বাস করেন না, কারণ যেহেতু উনি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন। দিয়া বলেন আমাদের বাড়িতে ভূত প্রেত এরকম ভাবে কেউই আমরা বিশ্বাস করি না। যখন ঘটনাটা ঘটে তখন দিয়া আমাদের ক্লাস 8-এ পড়ে। দিয়া বলে দিদি ভাই তখন যেহেতু আমার বাবা বাড়িতে একজন ইঞ্জিনিয়ার, উনি সায়েন্স নিয়ে অনেক কিন্তু নাড়াঘাটা করেছেন, তো বাবা যেহেতু ভূত প্রেত কখনো এইসব জিনিস নিয়ে আমাদের কখনো বোঝাননি, আর ছোট থেকে আমিও কোনোদিন এইসব আত্মা ভূত প্রেত এইসব বিশ্বাস করতাম না। হ্যাঁ হয়তো হতে পারে, কিন্তু সেরকম ভাবে ভয় পাওয়ার জিনিসটা আমার মধ্যে ছিল না। ঘটনাটা আমাদের বোন বলে দিদি ভাই একদিন আমাদের বাড়িতে ঘটলো, সেটা হচ্ছে আমাদের যে পরিবারটা সে তার মধ্যে আমার বোন, আমি, আমার মা, আমার বাবা, আমার ঠাকুমা, দাদু। আমার বোন আমার থেকে 10 বছরের বয়সে ছোট। আমার বোন অনেক পরে হয়। আমি প্রথমে যখন হই তখন আমার ঠাকুমার আমি চোখের মণি হয়ে উঠি, কারণ আমার ঠাকুমার একমাত্র ছেলে হচ্ছে আমার বাবা, আর কোনো পিসি কাকা জ্যাঠা কেউ নেই। তো সেখানে আমার ঠাকুমার ছোটবেলা থেকেই খুব আশা ছিল যে ওনার একটি মেয়ে সন্তান হবে। ঠাকুমার কিছু ইন্টারনাল প্রবলেমের জন্য ঠাকুমার কিন্তু একটি মাত্র ছেলে হয়, সেটি হচ্ছে আমার বাবা, উনি হচ্ছে আমার বাবা। তারপরে আমার ঠাকুমার কিছু প্রবলেমের জন্য শারীরিক অবস্থার কারণে উনি আর কোনো বাচ্চা নিতে পারেননি। এইবার যখন আমি হলাম একদম অন্তরের মণি, যেটা বলে চোখের মণি, আমার ঠাকুমার সারা পৃথিবী হয়ে গেলাম আমি। আমার ঠাকুমা আমাকে খুব খুব ভালোবাসতো। তখন আমার ঠাকুমা মানে আমাকে ছাড়া উঠতে বসতে ওনার জগৎটাই ছিল হচ্ছে আমি, আর আমিও আমার ঠাকুমাকে খুব ভালোবাসতাম। সেই ফেভিকলের মতো সবসময় ঠাকুমার সাথে আটকে থাকতাম। আমাদের দিয়া বলে দিদি ভাই একদিন আমার খুব মনে আছে, আমাদের বাড়িতে সন্ধ্যাবেলা সেদিনকে আমার ঠাকুমা রোল নিয়ে আসলো। ঠাকুমা প্রায় বাইরে যেত, বিকেলবেলা হাঁটতে হাঁটতে চলে যেত টালিগঞ্জের মতো জায়গায়, বুঝতেই পারছো কতটা জমজমাট একটা জায়গা। আর আমি তো ভালো করে জানি, কারণ আমাকে কাজের সূত্রে শুটিংয়ের জন্য টালিগঞ্জে যেতেই হয়। তো সেই জায়গাটার সাথে ওতপ্রোতভাবে আমি খুব ভালো করে জড়িত, জানি যে সেখানে জায়গা, সেখানে সোসাইটিটা কেমন। আমাদের দিয়া বলে দিদি ভাই
আমার ঠাকুমা খুব শৌখিন একজন মানুষ ছিলেন আর প্রচণ্ড মডার্ন ছিলেন। স্লিভলেস ব্লাউজ, সুন্দর করে কাপড় পরিপাটি করে পরা, ম্যাচিং ম্যাচিং ড্রেস পরা, সোনার হার, সোনার হাতে বালা, মানে উনি নিজেকে খুব ভালোবাসতেন, সেটা বোঝাই যাচ্ছে আমাদের দিয়ার কথায়। দিয়া বলছে, দিদি ভাই আমাদের প্রত্যেক দিন বাড়িতে রাতের বেলা সবাই বসে তাস খেলতাম। হ্যাঁ, এটা আমাদের বাড়িতে ছিল এই চলটা। আর শ্বশুর বাড়িতেও সেম এই জিনিসটা এখনো আছে। শ্বশুর বাড়িও আমি পেয়েছি খুব কপাল করে। আমাদের বোন বলে, দিদি ভাই সেদিনকে জানতাম না যে আমার ঠাকুমা আজকে লাস্ট বিকালবেলা রোলটা এনে খাওয়ানো, হয়তো এরপরে ঠাকুমাকে আর পাবো না। কেউই জানে না, না কারোর মৃত্যু খুব সামনে হলে কে জানবে? মৃত্যু জন্ম কেউ তো কখনো বলতে পারে না। দিয়া বলছে, দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, সেদিনকে আমরা রাতের বেলা সবাই খুব আনন্দ করে, আর আমাদের পরিবারটা খুব হাসি খুশি আনন্দের মধ্যে আমরা থাকতাম। রাতের বেলা শুলাম খাওয়া দাওয়া করে। পরের দিনকেই আমার হিস্ট্রি পরীক্ষা ছিল। হ্যাঁ, পরের দিন হিস্ট্রি ছিল। আমাদের বোন বলে, দিদি ভাই আমি যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়তাম আর আমাদের আগস্টের মাঝামাঝিতে এক্সামটা ছিল, তো আমাদের বোন বলছে রাতের বেলা যখন পড়ছি আমার ঠাকুমা, আসলে ঠাকুমাকে আমি কোনোদিন ঠাকুমা বলতাম না, মণিমা বলে ডাকতাম। কেন যে মণিমা বলতাম সেটা আমি নিজেও জানি না। বোন বলে যে রাতের বেলা আমার ঠাকুমা যখন শুয়ে পড়লো আমাকে বলল যে তাড়াতাড়ি পড়ে শুয়ে পড়বি। আর আমাদের বাড়িতে একটা চল আছে, যেটা হচ্ছে আমরা একটু রাতের বেলা তাড়াতাড়ি শুই, ভোর ভোরে আমরা সবাই উঠে পড়ি। ঠিক 6টা 6:30টার মধ্যে আমরা পুরো পরিবারটা জেগে উঠি। আমরা লেট নাইটও শুই না আর লেট মর্নিং করেও উঠি না। তো দিয়া বলছে 12টা বাজে, পরিপাটি করে বই খাতা গুছিয়ে রেখে আমি ঠাকুমার কাছে শুয়ে পড়ি। প্রত্যেক দিন আমি ঠাকুমার সাথে শুতাম। আমার বোন, আমার মা বাবা একটা রুমে শুতো আর আমার ঠাকুরদা উনি একটা রুমে শুতেন। তো আমাদের দিয়া বলছে, দিদি ভাই সেই দিনও প্রত্যেক দিনের মতো অন্যথা কিছু হয়নি। আমি শুয়ে পড়ি, ঠাকুমা আমাকে জড়িয়ে শোয়, আমিও ঠাকুমাকে প্রত্যেক দিন রাতে বেশ জড়িয়ে পরিপাটি করে ঘুমাচ্ছি। ভোর হয় যখন আমার এক্সাম রয়েছে, আর সেটা ছিল লাস্ট এক্সাম হিস্ট্রি। দিয়া বলছে সকালবেলা উঠলাম, ঠাকুমা আমার আগে প্রত্যেকদিন উঠে পড়ে। সেদিনকে ঠাকুমাকে ডাকছি, ঠাকুমা দেখলাম ঘুমাচ্ছে। ঠাকুমা কিন্তু আমাকে জড়িয়েই শুয়েছিল। তারপর আমার মা আসলো, এসে বলল যে কি রে এক্সাম রয়েছে পড়ছিস? আমি বললাম হ্যাঁ মা, আমি আমার মতো কমপ্লিট করে নিয়েছি। তো বলল, কি রে তোর মণিমা এখনো পর্যন্ত শুয়ে রয়েছে, উঠলো না তো, শরীরটা কি খারাপ করলো? তখন দিয়া বলল যে মনে হয় শরীর খারাপ হতেও পারে, কিন্তু না না, রাতের বেলা তো আমার সাথে মণিমা গল্প করলো, তারপরে মণিমায়ের সাথে আমি একসাথে ঘুমালাম, না না হয়তো ঘুমাচ্ছে, পরে উঠে যাবে। তারপর আমার ঠিক সময় হয়, আমি সেদিনকে এক্সাম ছিল বলে, নাহলে হয়তো আমি সেদিন স্কুলটা মিস করতাম, যেহেতু আমার বললাম প্রথমেই লাস্ট এক্সাম ছিল হিস্ট্রি। তো আমাকে বাড়ি থেকে বললো যাও তুমি এক্সাম দিতে যাও, ভালো করে এক্সাম দিয়ে এসো। ঠাকুমা তখনও, মানে আমার মণিমা তখনও কিন্তু ঘুমাচ্ছে, এইটুকুনি পর্যন্ত জানি। যখন আমি এক্সাম দিয়ে বাড়ি ফিরলাম তখন আমি শুনতে পারলাম আমার মণিমা আর নেই। সত্যি কথা বলতে এত কষ্ট পেয়েছি, জীবনে বিশাল বড় ওই বয়সে একটা ধাক্কা খাই। কারণ আমার মণিমা যেরকম আমাকে নিজের পুরো পৃথিবী ভাবতো, আমিও আমার মণিমাকে সর্বস্ব দিয়ে ভালোবাসতাম, খুব ভালোবাসতাম। আমাদের দিয়া বোন যখন ঘটনাটা শেয়ার করে তখন রীতিমতো বোন যখন বলছে ওর চোখে জল চলে আসে। এটা হয় জানি। তো আমাদের দিয়া বলছে, দিদি ভাই এইটা আমি তোমাকে প্রথমে জাস্ট বললাম ঘটনাটা, এবার ঘটনাটা শুরু হলো। আমার ঠাকুমা যখন মারা যায়, মানে আমার মণিমা যখন মারা যায় জানতে পারলাম। তারপর যথারীতি আমাদের বাড়িতে একজন ব্রাহ্মণ মশাই আছেন, উনি আমাদের পুজো পার্বণ বাড়িতে সব করেন। ওনাকে ডাকা হয়, উনি আসলেন, আমার মণিমাকে নিয়ে যাওয়া হয়। তারপর যেরকম ভাবে সবাই একটা শোকের মধ্যে, পরিবারের বাবা তো খুবই কাঁদছে, মা কাঁদছে, একটা শোকের মধ্যে
সেই সময়টা কাটে। বলা হয় আমাদের হিন্দু শাস্ত্র মতে যেই ঘরে থাকাকালীন কেউ যদি মারা যায় ওই ঘরটা কিন্তু কম করে 7 দিন একটা লাইট জ্বালিয়ে রাখতে হয়। সেটা তুমি ডুম লাইট হোক অথবা কোনো প্রদীপ হোক, একটা ঘরে লাইট রাখতে হয়, অন্ধকার করে রাখতে নেই। সেরকমই আমার বাবা দিয়া বলে একটা বড় এলইডি লাইট ওই ঘরের মধ্যে লাগিয়ে দেয়। বড় একটা এলইডি লাইট, সারাক্ষণ আলোয় আলো হয়ে থাকতো, সন্ধ্যে দিয়েই লাইটটা অন থাকতো। দিয়া বলছে ঠিক 4 দিনের দিন আমার রাতের বেলা 3টের সময় ওয়াশরুম যাওয়ার দরকার হয়। আমি উঠলাম, উঠে দেখলাম মা বাবা বোন সবাই ঘুমাচ্ছে। আমি আর কাউকে ডাকিনি, কারণ আমার তো কোনো রকম ভয় নেই। কারণ আমি সত্যি কথা বলতে আমার মণিমাকে আমি ভালোবাসতাম, আমি ভয় কেন পাবো? আমি সেই ভয়টা যদি থাকতো তাহলে পরে আমি নিশ্চয়ই আমার বাবাকে অথবা মাকে আমি ডাকতাম যে ওটো আমি ওয়াশরুমে যাব, আমার ওয়াশরুমে যাওয়ার দরকার আছে, কেউ আমার সাথে চলো। যদি ভয় থাকতো, ভালোবাসার মানুষকে কেন ভয় পাবো? সে তো আমার নিজের মণিমা। তখন আমি উঠে বাবা মায়ের পাশ থেকে ঠিক আমি আমাদের যে রুমটা ছিল সেই রুমে আমি গেটটা খুলি। যখনই আমি গেটটা খুললাম আমি খুব জোরে একটা ভয় পাই। সেটা হচ্ছে, আমি প্রথমেই বলি আমাদের যে বোন দিয়া, ওদের বাড়িটা হচ্ছে দিয়া বলে ঠিক হচ্ছে আমাদের যে বাবা মা থাকে সেই রুমটা, তারপরে পাশের রুমেই আমার মণিমা থাকতো, তার পাশের রুমেই আমার ঠাকুরদা থাকতো, তার পাশে ছিল কিচেন, তারপরে ছিল আমাদের হলঘর মানে ডাইনিং স্পেস, তারপরে ছিল আমাদের ওয়াশরুমটা। তো এতটা দূর যেতে হবে, যেইটুনিক যেখানে বোন ছিল বাবা মায়ের সাথে তার পাশে ঠাকুমা থাকতো মানে মণিমা। তো বোন যেইটুনিক নিজের রুমের যখন দরজাটা খোলে তখনই সাথে সাথে ওই যে লাইটটা জ্বলছে পাশের যে মণিমার রুমটা, দেখছে মণিমা ওই রুমের মধ্যে খাটের একদম যে খাটে মণিমা আর আমাদের দিয়া বোন শুতো থাকতো, সবসময় ঘরেই থাকতো ঠাম্মার সাথে মানে মণিমার সাথে, ঠিক ওইখানটাই দেখছে যে মণিমা বসে রয়েছে। গোল্ডেন ফ্রেমের চশমা পরা আর কালো সাদার মধ্যে প্রিন্টেড একটা শাড়ি, স্লিভলেস কালো একটা ব্লাউজ। উনি যেরকম ভাবে পরিপাটি করে সুন্দরভাবে থাকতেন ঠিক সেই রকম ভাবে বসে রীতিমতো আমাদের দিয়া বোনের দিকে দেখছে। এইটা দেখা মাত্রই বোন চিৎকার করে ওঠে, রীতিমতো সামান্য, এটা তো কোনো সামান্য জিনিস না, এটা তো সত্যি ভয় পাওয়ারই বিষয়। তখন দিয়া কিন্তু প্রচন্ড ভয় পায় আর ও সাথে সাথে চিৎকার করে ওঠে, ওখানেই ও কিন্তু সেন্সলেস হয়ে যায়। তখন মা বাবা যখন সাথে সাথে দিয়ার উঠে আসে, এসে জল দেয়, চোখে মুখে জল ছেটায়, ও সাথে সাথে ওঠে, কেন অজ্ঞান হয়ে গেছিল। তখন জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তুমি চিৎকার কেন করলে আর তুমি সেন্সলেস হলে কি করে? তখন দিয়া পুরোটা বলার জায়গায় ওই সময় বলতে যাবে, তখন দিয়ার বাবা বলল রাত হয়েছে অনেক, তুমি শুয়ে পড়ো, সকালবেলা তোমার সাথে কথা বলবো। সকালবেলা দিয়া উঠে বাবাকে মাকে পুরো পরিবারকে ঠাকুরদাকে সবাইকে সত্যি যেটা হয়েছে রাতে সেটা বলে। তখন দিয়ার বাবা বলে তুমি স্বপ্ন দেখেছো, এরকম কিছু হতে পারে না, কারণ আমার মা যদি আসতো মৃত্যুর পর তাহলে পারে আমি ওনার একমাত্র সন্তান, একটি মাত্র ছেলে, উনি আমাকে দেখা দিত, তোমাকে কেন দেখা দেবে? তুমি কোনো স্বপ্ন দেখেছো, যেহেতু মণিমাকে তুমি এত ভালোবাসতে, মণিমাও তোমাকে খুবই ভালোবাসতো, তার কারণে এটা স্বপ্ন আর কিছু না। তারপর আমাদের বোন বলে দিদি ভাই যদি স্বপ্ন হতো ভালো হতো, এটা স্বপ্ন ছিল না, এটা বাস্তব ছিল। আমার ওই থেকে জ্বর আসতো, প্রচন্ড জ্বর, 102, 103, 104 এরকম জ্বর, কোনো মতে ওষুধ খেয়েও জ্বর কমতো না। তারপর আমাদের সেই পুরোহিত মশাই, ওনাকে ডাকা হলো, উনি আসলেন, উনি এসে তখন বললেন যে হ্যাঁ, যেহেতু দিয়া মাকে আপনার মা, মানে এটা ওনার বাবাকে বলে, মানে বোনের বাবাকে বলছে, আপনার মা যেহেতু দিয়াকে এত ভালোবাসতো, আপনার মা সেই মায়ার টান, মায়ার যে একটা জাল থাকে, মায়া জাল,
ওইটা ছেড়ে এখনো পর্যন্ত যেতে পারিনি। উনি এই বাড়িতে আছে, মানে ওনার আত্মাটা আছে। তখন আমাদের যে বোন, তার বাবা বলল 13 দিনের যে কাজ হবে মায়ের শ্রাদ্ধ শান্তি, ভালো করে কাজটা জাঁকজমক করে পাড়ার লোকজন বলে যেরকম ভাবে করানো হয় কাজটা করানো হলো। আমাদের দিয়া বলে, দিদি ভাই ওর পর থেকে আমাকে জল পোড়া, ওই ব্রাহ্মণ মশাই দিয়েছিলেন জল পোড়া, সেটা বলেছিল তুমি অন্য কোনো জল খাবে না, এই জলটাই মিশিয়ে মিশিয়ে খাবে। আর একটা চাবি দিয়েছিল লোহার, বলেছিল রাতের বেলা বালিশের নিচে রেখে ওই বালিশে মাথা দিয়ে তুমি শোবে। আমাদের দিয়া বলে যে দিদি ভাই ওর পর থেকে না ঠাকুমাকে কয়দিন মতো আমি আর দেখিনি, কিন্তু আমাদের বাড়িতে আমার মাকে, আমার বাবাকে, আমার বোনকে, এমনকি আমার ঠাকুরদাকে কাউকে আমার মণিমা দেখা দিত না। আমার মণিমা তারপরেও কাজ 13 দিনের হয়ে যাওয়ার পর, সব মিটে যাওয়ার পরেও আমাকে দেখা দিত। আমি আমার মণিমাকে দেখতাম, আঁচ দিয়ে পাশ দিয়ে আমার চলে যাচ্ছে মণিমা, আমি দেখতাম। এই জিনিসটা আমাদের বাড়িতে হতো। আমি যখন বলতাম তখন আমার কথা সেরকম ভাবে হয়তো কেউ বিশ্বাস করতো না। যাই হোক, এরকম করে একটা বছর কেটে যায়। একটা বছর পর একদিন আমি স্কুলে যাই। আমার মা প্রত্যেক দিন দুপুরবেলা নিজেরা লাঞ্চ করে আমার জন্য ডাইনিংয়ে খাবারটা বেড়ে রেখে দিত। আমি স্কুল থেকে আসতাম, ফ্রেশ হয়ে আমি খাবারটা খেয়ে নিতাম। আমার মা সেই দিনকেই খাবার বাড়তে ভুলে গেছে। এটা কিন্তু 1 বছর পরের কথা। আমাদের বোন বলে, দিদি ভাই আমার মাকে আমার মণিমা বলছে, কি হলো বৌমা, তুমি এখনো পর্যন্ত শুয়ে রয়েছো? হ্যাঁ, এক্ষুনি মেয়েটা আসবে স্কুল থেকে, তো ছুটির সময় হয়ে গেল, দেখো তো 4:25 হয়ে গেল। এই কথা যখন শোনে সাথে সাথে আমার মা ঝেড়ে মেরে ওঠে, কে বলল? আর আমার মণিমা যখন বেঁচে ছিল তখন তো আমাকে এতটাই উনি চোখে হারাতো, সব সময় আমার খেয়াল সব সময় উনি রাখতেন। তো তখন আমার মা উঠে বলছে, সত্যি তো, ঘড়িতে দেখে 4:25 বাজে। তখন আমার মা বিশ্বাস করলো যে সত্যি আমার যে শাশুড়ি মা, উনি কিন্তু এখনো পর্যন্ত মায়া ত্যাগ করে যেতে পারেনি। পরে জানা যায় যে আমাদের দিয়া বোনকে এত বেশি ভালোবাসতো বলে ওই দিয়া বোনের জন্যই বারবার করে উনি ফিরে ফিরে আসতো, মানে ওনার আত্মাটা কোনোভাবে মুক্তি পাচ্ছিল না। তারপর যখন 1 বছরে বার্ষিকী করা হয়, সেই বার্ষিকীটা আমাদের বোন বলে, দিদি ভাই প্রচুর বড় করে আমার বাবা পুরো আমাদের ওখানে পুরো সবাইকে নেমন্তন্ন করে অনেক বড় করে আমার মণিমার আবার সে 1 বছর বার্ষিকী কিয়া যেটা হয় কাজ সেটা করে। তারপর থেকে কিন্তু আমার মণিমাকে আমি আর কখনো দেখিনি। আমাদের দিয়া বোন লন্ডন থেকে ঘটনাটা শেয়ার করেছিল, কেরম লাগলো বলো অবশ্যই। কথায় কথা বলে রাখি একটা কথা, তোমাদেরকে আমি সবসময় বলি না যে কোনো কিছু ঘটার আগে আমি বুঝতে পারি, কোনো স্থানে গেলে পারে আমি বুঝতে পারি, ফিউচার কিছুটা হলেও বলতে পারি। আমি প্রথম থেকেই বলছি আমি কোনো অ্যাস্ট্রোলজার বা ভগবান না, কিন্তু এই জিনিসটা আমার ঈশ্বর প্রদত্ত, গড গিফটেড বলা যায়। তো আমি যখন আমার ঠাকুমা মারা যায়, ঠিক আছে, আমার ঠাকুরদা অনেক আগে মারা গেছে, আমার ঠাকুরদার মৃত্যুর প্রায় 10 থেকে 11 বছরের বেশি হবে, তারপর আমার ঠাকুমা মারা যান। আমার ঠাকুমা যখন মারা যান ঠিক তার মাসখানিক আগে আমি একা একা ভাবছি, খুব ঠাকুমার কথা মনে পড়ছে। আমি জানি এটা চমৎকার কিছু না, মানুষ মানুষকে ভালোবাসলে এটা হয়, মনে জাগ না দেয়। খুব মনে পড়ছে যে আমার ঠাকুমা মুখটা যেন বারবার চোখে আমার ভেসে আসছে, কিন্তু তার প্রায় 2 বছর হয়ে গেছে। তার আগে আমি ঠাকুমার বাড়িতে যাইনি, কারণ আমি তখন কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত ছিলাম। আমার ঠাকুমা মারা যাওয়ার আমি 1 মাস আগে আমি আমার বাড়িতে বলছি, জানো আমার মনে হচ্ছে ঠাকুমার শরীরটা খুব খারাপ না। আমার বাবা মা গেছিলেন, বাবা মা বললেন যে হ্যাঁ শরীর স্বাস্থ্য সেরকম না, পিসিরা আছে দেখাশোনা করছেন, আমরাও যথারীতি টাকা পয়সা দিয়ে এসছি, যতটা করার পরে এসছে, কারণ এখান থেকে এত দূর যাওয়াটাও সম্ভব না। তো তাও সপ্তাহে সপ্তাহে বাবা মা যেতেন। এবার ঠিক 1 মাস পর আমার ঠাকুমা মারা গেল। 1 মাস পর আমার পিসি ফোন করলো, করে বলল যে মা আর নেই, ঠাকুমা মারা যায়। সেম আমার ভাই, সেম মানে আমার মামাতো ভাই, উনি আমার মামাতো ভাই যখন মারা যায়, মানে এইটা তো বললে বিশ্বাস করবে না,
আমি ঠান্ডার সময় ছিল, আমার খুব মনে আছে জানুয়ারি মাস, আমি কফি বানাচ্ছি কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমার ছেলে কম্পিউটারে কিছু একটা করছে। সেকেন্ডের মধ্যে বুকের ভিতর না একটা তোলপাড় শুরু হলো, মানে ঢেউ ওটার মতো এত কষ্ট হচ্ছে বুকের ভিতরে। মানে আমি না সাথে সাথে কফিটা রান্নাঘরেই রেখে আমি সোজা চলে আসলাম আমার বেডরুমে। আমি বেডরুমে এসে মানে খাটের মতো শুয়ে পড়েছি, সারা শরীর ঘামছে ওই ঠান্ডার মধ্যে। আমাকে একজন ফোন করলো, আমার এক বন্ধু আমাকে ফোন করে বলছে যে কি কি করছো, আমাকে বলছে। আমি তখন বললাম এই তো কফি করছিলাম, এসে শুলাম, শরীরটা খুব খারাপ লাগছে, মনটা কিরকম একটা লাগছে, শরীর আমি বলে বোঝাতে পারবো না সেই ফিলিংসটা, পুরো শরীর হালকা হয়ে গেছে, বুকের ভিতরে একটা বেদনা হচ্ছে যেটা আমি মুখে প্রকাশ করতে পারবো না। তখন সে আমাকে বলছে যে খাটের উপরে আছো। আমি বললাম হ্যাঁ, কেন, কি হয়েছে? আমি যেন কিছু একটা বুঝতে পারছি। তখন আমাকে বললো যে তোমার ভাই, মানে আমার মামাতো ভাই, আমার তো কোনো নিজের ভাই নেই, বললো তোমার ভাই এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি বললাম কি? মানে বিশ্বাস করবে না, আমার সারা শরীর না ঠান্ডা হয়ে গেল, আমি খাটে পুরো টান টান হয়ে শুয়ে পড়লাম, কারণ তার আগে থেকে আমার শরীর জানা দিচ্ছে আমাকে। তখন আমি বললাম যে কি বলছো তুমি, আমার ভাই কেন, কি কি করে, কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে, কেমন আছো, হসপিটালে নিয়ে গেছো? আমি আবল তাবল যা পারছি বলছি। তখন আমাকে বলছে একটু শান্ত হও, আমি 5 মিনিট পর ফোন করছি। আমি বলছি না না, কি হয়েছে বলো না। ও ফোনটা কেটে দিল, ঠিক 1 মিনিট কি 2 মিনিট পর ফোনটা আমাকে করে বলল যে একটু জল খেয়েছো, একটু জল খেয়েছো? আমি তখন বললাম হ্যাঁ, কি হয়েছে বলো তো বাবা, এরকম হেয়ালি করছো কেন? তখন আমাকে বলল যে তোমার ভাই মারা গেছে, ওর ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রেনে কাটা পড়েছে। মানে সত্যি কথা বলতে, যার সাথে খুব ভালোবাসার একটা বন্ডিং থাকে না, মন দিয়ে যদি কেউ কাউকে ভালোবাসে, তার কিছু হওয়ার আগে না শরীরে জানিয়ে দেয়। আর ওই ভাইয়ের সাথে ছোটবেলা থেকেই মানে কি বলবো, পিটি ছিলাম তো, মানে মার পিট দাঙ্গা, এত বড় হয়ে গেছি, রাস্তায় ওকে দেখলে পারে গিয়ে মারতাম, ও আমাকে চুল ধরে টানতো, এ বোন, আমি ওকে বলতাম ওই জ্বালাচ্ছিস কেন রে। মানে আমাদের বন্ডিংটা এত ভালো ছিল। যখন ও মারা যায় সবার প্রথম কিন্তু আমাদের পরিবারের মতো ওর মা বাবাও খবর পাইনি, প্রথম খবর আমি পাই। পেয়ে আমি আমার মাকে ফোন করি, করে আমি মাকে বলি, মা তো ভ্যাও ভ্যাও করে কাঁদছে, স্বাভাবিক, মা হচ্ছে বড় পিসি। মা বলছে কি বলছিস রে, মায়ের বুকে ব্যথা শুরু হয়ে গেছে। মা তখন ফোন করে আমার সেই মানে ভাইয়ের বাবাকে বলছে যে তুই কি কোথায় আছিস, তুই কিছু জানিস? তখন বলছে কি হয়েছে? তখন বলছে যে এরকম দেখ, তোর ছেলে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা বলা যায় না ওরকম ভাবে, সে কি অবস্থা। হ্যাঁ সত্যি, আজও সেই ভাইয়ের কথা সত্যি মনে করি, আর আজও মানে বলতে গেলে চোখে জল চলে আসে। ওর সাথে আমার বন্ডিংটা যে কি ছিল, আমাদের ভাই বোনের মার পিট দাঙ্গা, আমাকে মাংস এনে বলতে এই ভাই বোন চিকেন রান্না করতে এক্ষুনি, তুই পাগল নাকি, এখন তখন যখন খুশি, মানে ও এত খেতে ভালোবাসতো। অনেক হিস্ট্রি আছে, এখন বলতে গেলে অনেক বড় ঘটনা হয়ে যাবে। আমাদের আরো একটি ঘটনা আছে, চলো অন্য কোনো দিন অবশ্যই লাইভে এসে তোমাদের সাথে ঘটনাগুলো শেয়ার করব। আচ্ছা, এবার দ্বিতীয় ঘটনায় যাব। প্রথম ঘটনাটা কেমন লাগলো অবশ্যই বলো। দ্বিতীয় ঘটনাটা আমাদের আসে দীঘা থেকে, তবে হ্যাঁ কোনো হোটেলকে কেন্দ্র করে না, দীঘার ঘটনাটা কিন্তু খুবই ভয়ঙ্কর। ঘটনাটা শোনো। কৃষ্ণনগর থেকে 4 বন্ধু দীঘা যায় 2015-য়। যে ঘটনাটা পাঠায় সে কিন্তু দীঘায় উপস্থিত ছিল। ওই 4টে বন্ধুর মধ্যে উনি একজন। বলে দিদি ভাই, এরকম যে বাস্তবে হয়, আমরা হিন্দি বাংলা বই সিরিয়ালে এগুলো দেখে শুনে থাকি, বাস্তবে যে আমাদের জীবনে হবে আমরা কোনো দিন ধারণাও করিনি। সেটা হচ্ছে আমাদের ভাই বলে, দিদি ভাই আমার নাম হচ্ছে বিপ্লব ঘোষ, আমি থাকি কৃষ্ণনগরে। আমরা 4 বন্ধু 2015 সালে দীঘা ঘুরতে যাই। আমরা 4 জনই প্রাইভেট একটি কোম্পানিতে কাজ করতাম। খুব বেশি মাইনে না পেলেও মোটামুটি যা স্যালারি পেতাম, বাড়িতে কিছু টাকা দিয়েও নিজেদের কাছে 2-3 হাজার টাকা করে বাঁচত। গাড়ি ভাড়া, যাতায়াত, খাওয়া সব বাদ দিয়ে ওই টাকা জমিয়ে জমিয়ে আমরা বছরে ওই 1বার কি 2বার যখনই দেখতাম অফিসের কোনো ছুটি আছে, তখনই আমরা ওই 4 জন বন্ধু ঘুরতে চলে যেতাম। আর বেশিরভাগ আমরা দীঘা মন্দারমণি যেতাম, কারণ এটা আমাদের বাড়ি থেকে খুব কাছাকাছি, একটু কম খরচার মধ্যে ভালো একটা ঘোরার জায়গা। 2015-য়
ঠিক আমাদের 3 দিনের ছুটি থাকে, শনিবার, রোববার আর সোমবার। আসল ছুটি ছিল সোমবার দিন, শনিবারে হাফ ডে ছিল, রোববারে ছুটিই থাকে। আমরা শনিবারটা পুরো ছুটি নিয়ে নিই, কারণ আমরা সবসময় রেগুলার অফিসটা জয়েন করতাম, সেরকমভাবে আমরা কোনো কামাই করতাম না। যার জন্য শনিবার, রোববার, সোমবার ছুটি থাকায় আমরা 4 জনে ফোনে ফোনে কথা বললাম, কথা বলে বেরিয়ে গেলাম। একদম শনিবার দিন আমরা বেরোই হচ্ছি ওই 10টা-11টার দিকে সকালবেলা। আমরা দীঘা গিয়ে পৌঁছালাম তখন প্রায় সন্ধে সন্ধে নামছে। যাবার পর আমরা একটা হোটেল নিলাম, খুব কম পয়সার একটা হোটেল নিয়ে আমরা 4 বন্ধু, বুঝতেই পারছো 4টে ব্যাচেলার ছেলে, আমরা ঘুরতে গেছি। আমরা একটু ড্রিঙ্ক তো করবোই, কারণ বাড়িতে তো করা যায় না, বাড়িতে মা বাবা সবাই থাকে, প্রত্যেক দিন অফিস থাকে, হয় না। ওখানে গিয়ে আমরা প্রচুর ড্রিঙ্ক করি, তারপর খাওয়া দাওয়া করি, রাতে যে যার মতো ঘুমিয়ে পড়ি। সকাল হলো, সকালবেলা আমরা সমুদ্রে স্নান করতে গেলাম। এবার কি হয়, ব্যাচেলার ছেলে, কেউ বকার নেই, কেউ কিছু বলার নেই। সকালবেলা আমার এক বন্ধু যে মারা গেছে, তার নাম আমি এখানে নেব না, যেহেতু সেই বন্ধু নেই আমাদের সাথে, আমি ওর নামটাও নিতে চাই না। তো আমাদের ভাই বলে, দিদি ভাই, আমার ওই বন্ধু সকালবেলা বলল যে সমুদ্রে স্নান করতে যাব। এত সকালে না, তখন 9টা বাজে। ও বললো দাঁড়া, 12টা 12:30টার দিকে যাব, কারণ আজকে তো পুরো দিনটা থাকবো, রবিবার পুরো দিনটা থাকবো, থেকে আমরা সোমবার দিন বেরোবো, কারণ সোমবার দিন তো আমাদের অফিস ছুটি, মঙ্গলবার অফিস জয়েন করব। তাই জন্য সেদিনটা প্ল্যানিং হলো সারা দিন আমরা শুধু মদ খাবো। তো ঘুরতে গেছি, আর আমরা একবার না বহুবার এরকম গেছি, বহুবারই এরকম করি। সবাই আমরা সেদিনকে ওই 10টার দিকে যখন দোকান খোলে, একটা মানে বড় 750 বোতল আমার বন্ধু কিনে নিয়ে আসলো, সাথে আবার 4টে বিয়ার। জানি না, আমরা সকালবেলা কেউ ব্রেকফাস্ট না করেই আমরা ওগুলো খাই। সবার মোটামুটি নেশা হয়, আর আমরা তো ছেলে মানুষ, আমরা কবে অমাবস্যা থাকে, কবে পূর্ণিমা থাকে, সেগুলো আমাদের খেয়াল নেই। আমরা এসব অত খেয়ালও রাখতাম না। আর পূর্ণিমা অমাবস্যায় জলের টানটা খুব বেশি থাকে, জোয়ারটা প্রচুর স্রোত থাকে, এইসব তখন তো আমাদের মাথায় নেই। আর আমরা খেয়ে দিয়ে সমুদ্রেই গেছি, গিয়ে দেখলাম সমুদ্র উত্তাল, প্রচুর লোক যারা পাড়ে দাঁড়িয়ে আছে। ওখানে স্থানীয় লোকরা বলছে দোকানের যে নামবেন না, এখন নামবেন না, কারণ প্রচুর স্রোত, চলে যাবেন জলে। এরকম মারা গেছে, 2 দিন আগেও এরকম মারা গেছে। কে কার কথা শুনি? যদি ভালো মুডে থাকতাম, যদি হালকাও খেতাম বা না খেয়ে থাকতাম, তাহলে ওনাদের কথাটা আমরা শ্রদ্ধা করে শুনতাম। ও কে কি বকছে, আমরা আমাদের মন মর্জি মতো চলে গেলাম সমুদ্রের মধ্যে। যদিও নামতে পারিনি, প্রচুর বড় বড় স্রোত, অনেক লোক দেখলাম একটা ধারে স্নান করছে, বেশ মেয়ে ছেলেও রয়েছে, বাচ্চারাও রয়েছে, ওই দিক থেকেই আমরা স্নান করছি। আমরা 4 জনে একসাথে স্নান করছিলাম। হঠাৎ করে বুঝতে পারলাম না 4 জনের মধ্যে আমাদের সেই বন্ধু আমাদের কাছে আর নেই। আমাদের তখনও পর্যন্ত কোনো হুঁশ নেই যে আমাদের ওই বন্ধু আমাদের সাথে নেই। ও যে কখন জলে তলিয়ে গেছে আমরা কেউ জানি না। প্রায় 4 থেকে 5 ঘন্টা জলের মধ্যে পড়ে থাকতে থাকতে একটা সময় আমাদের নেশা আস্তে আস্তে কমে আসে। তখন সবাইকে বলছে, এই চল ওঠ, এবার তো যেতে হবে রে, এ তো বিকেল হয়ে গেল। তখন প্রায় 4টে বাজে, 12:30টায় আমরা নেমেছি, ভাবো। তখন বলছে চল, খাওয়া দাওয়া করতে হবে, তো খিদে পেয়েছে। আর সমুদ্রে সবাই জানি যে যত জলের মধ্যে স্নান করবে, স্রোতে খিদেটা প্রচুর কিন্তু বাড়ে, প্রচুর খিদে পেয়েছে। আর আমরা সকাল থেকে তো শুধু খেয়েছি ওই মদ, এছাড়া কিছুই খাইনি। ব্রেকফাস্ট করলেও মনে হয় নেশাটা এত হতো না। যাই হোক, যখন আমরা একে একে সমুদ্র দিয়ে উঠছি, তখন হঠাৎ করে আমার এক বন্ধু বলল, কিরে, আমাদের ওই বন্ধু, ওর নাম একটা আমি এখানে রানা দিলাম, ওর নাম আমি যেতুনি নেব না, একটা নাম দিলাম। তখন আমার এক বন্ধু বলল, আরে রানা কোথায়? তখন ওই সমুদ্র পাড়ে আমরা ওকে খুঁজতে শুরু করলাম, কারণ আমাদের মাথায় তো ধারণাই আসেনি যে ও জলে তলিয়ে গেছে বা যেতে পারে। আমরা ভাবলাম হয়তো ওর ভালো লাগছিল না, শরীর নেশা বেশি হয়ে গেছে, হয়তো আমরা লক্ষ্য করিনি, ও হয়তো কোথাও উঠে বসে রয়েছে, আমাদের দেখলে পারে আমাদের সাথে চলে যাবে।
পুরো সমুদ্র খুঁজে ফেললাম, কিন্তু ওকে কোনো জায়গায় পেলাম না। তখনও পর্যন্ত আমাদের মাথায় কিচ্ছু খারাপ আসেনি। তারপর আমরা বললাম চল তো হোটেলে চল, আর চাবিটা ওর কাছেই ছিল হোটেলের। বললাম হোটেলে চল, মনে হয় চাবি ওর কাছে ছিল, ও মনে হয় রুমে চলে গেছে। আমরা তিনজনে কোথায় নেশা সব তখন উড়ে গেছে। তিনজনে দৌড়াতে হোটেলে আসলাম, সিঁড়ি দিয়ে উঠলাম, দেখলাম দূর থেকে আমাদের রুমটা একদম সোজাসুজি সিঁড়ির, দেখা যাচ্ছে তালা দেওয়া। তখন আমরা সবাই ভয় পেয়ে যাই যে রুমে তালা দেওয়া, তাহলে ও কোথায় গেল। আর সত্যি কথা বলতে টাকা পয়সা, আমাদের ফোন আমরা কেউ রুমে রেখে যাইনি, সব ওর কাছে ছিল। ও ভালো করে একদম প্যাকেট করে নিয়ে নিজের কাছে রেখেছিল। আমরা যখন জলে নামি ও জলে নিয়ে নেবেছে না, ওখানে আইসক্রিম খেয়েছে ওখানে রেখেছে। আমাদের তখন মাথায় কোনো রকম কিছু কাজ করছে না, তো কোথায় আইসক্রিম ওলা, কোথায় কি, তখন ওইসব কিছু নেই। তারপর খোঁজ আবার আমরা সমুদ্রে যেখানে স্নান করি ওখানে আসি, এসে আইসক্রিম ওলাকে আমরা খুঁজে পাই। জল বাড়ার কারণে উনি অন্যদিকে চলে গেছে। তো ওখানে গিয়ে বললাম যে আমাদের সাথে একটা ছেলে ছিল কালো করে, এরকম কোকড়ানো চুল, একটু হেলদি চেহারা, ওকে দেখেছো? ও তোমার কাছে চাবি, ফোন, টাকা রেখেছে? বললো হ্যাঁ রেখে গেছে। তখন ওইগুলো দিল, ফোন, টাকা, ঘরের চাবি সব। কিন্তু বলছে না ও তো আসেনি, তোমাদের কোনো বন্ধু, আর আমাকে তো দিয়ে গেছে, আমি তো রেখে দিয়েছি, দেখে নাও। তখন ওই আইসক্রিমের যে দাদাটা, ওনাকে বললাম যে আমাদের বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন বললো তাহলে একটা কাজ করো, ভালো করে খুঁজে দেখো। এই কথা বলতে বলতে আমরা ওখানে কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি করছি, লোক হয়ে গেল। পর্যটক যারা ছিল তারাও আসলো, সবাই তখন বলছে যে মনে হয় ভেসে গেছে। এই শুনে আমাদের সবার মানে পায়ের মাটি সরে গেল, যে ভেসে গেছে। কি বলবো মাকে বাবাকে, কি বলবো, আমাদের বন্ধুটা ভেসে গেছে মানে মারা গেছে। মানে আমরা তখন কেউ ওই জিনিসটা নিতে পারছি না মাথায়। আমাদের তখন মানে কোনোভাবে আমরা কিছু করতে পারছি না। আমরা সবাই মানে প্রায় আধ ঘন্টা মতো ওই সমুদ্রের পাড়েই পাথরের উপর বসে পড়ি, কারণ আমাদের তখন মাথা কোনো কাজ করছে না। অনেকক্ষণ পর কেউ হয়তো পুলিশে খবর দিয়েছে কিনা জানি না, ওখানে অনেক পর্যটক ছিল, ভালো খারাপ মানুষ তো থাকে। দেখলাম পুলিশ জিপ আসলো, এমনিতে জিপ টল দেয়, আসলো। আসতে আমাদের কাছে এসে জিজ্ঞাসা করলো। তখন বললাম স্যার এরম ব্যাপার। তখন বলল ঠিক আছে, আমরা খোঁজ করছি। আমরা ওখানে 2 দিন এক্সট্রাও থেকে গেলাম। ওর বাড়িতে ফোন করলাম, ওর বাবা গেল, ওর কাকা গেল, মানে খুব বাজে একটা অবস্থা। কিন্তু ওর বডি আমরা পেলাম না। আমরা 2 দিন পর, আমাদের অফিস আছে, কি করব আমরা তো বুঝতে পারছি না কিছু। 2 দিন পর আমরা চলে আসলাম কৃষ্ণনগর ফিরে বাড়িতে। ওর বাড়ির যারা গেছিল, কাকা যেটা, সবাই একসাথে করে 2 দিন ছিলাম। যখন ফিরে আসলাম, এসে আস্তে দিন যাচ্ছে, শোকটা ভুলছি, ওকে তো ভোলা যায় না, তবুও কাজে কর্মে নিজেদের জীবন চালানোর জন্য ওইদিকে মন দিচ্ছি। এরকম করতে করতে প্রায় 17-18 দিন কাটলো। একদিন রাতের বেলা ঘুমাচ্ছি, বাইরে প্রচন্ড মেঘ ডাকছে, চিরিক করে জানলার দিকে তাকিয়ে রয়েছি। গরমকাল ছিল, মেঘ করেছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে না। জানলা দিয়ে বাইরে দেখছি ওই আলোটা যেই চিরিক করছে, ওই তাকিয়ে রয়েছে। আর ওই বন্ধুর কথাই ভাবছি যে কত রাতের বেলা আমরা ফোনে গল্প করতাম, কত রকম বন্ধুদের মধ্যে ইয়ার্কি, প্রত্যেকবার আমরা 4 জনে ঘুরতে যেতাম, 3 জন হয়ে গেলাম। আর কোনোদিন এরম ভাবে যাবো না। ভাবছি যে দোষটা মনে হয় আমাদেরই ছিল, এত না খেলেই হতো। ঘুরতে গিয়ে যদি এত ড্রিঙ্কই করি, তাহলে ঘোরার আর আনন্দটা কি থাকে, নেশাই তো হয়ে যায়। এসব ভাবছি। একটা বিপদ ঘটে যাওয়ার পরে মানুষ বোঝে, আগে মানুষ কিন্তু টের পায় না। ভাবতে চোখের কোণে একটা সময় দেখলাম জল বেরোচ্ছে। বন্ধুর কথা ভেবে মনটা খুব কষ্ট পাচ্ছে, বুঝতেই পারলাম। কাঁদতে একটা সময় ঘুমিয়ে পড়লাম। এক সাইড হয়ে ঘুমাচ্ছি, কাঁদতে চোখ এরকম করে হাতটা দিয়ে ঘুমাই বালিশে একটা গালে। আমাকে কেউ এসে চোখটা মুছিয়ে দিচ্ছে, পরিষ্কার। আমার ঘুমটা অনেক আগে ভেঙে গেছে, কিন্তু ঘরটা যেহেতু অন্ধকার, বাইরে তখনও বৃষ্টি হচ্ছে না, তখনও মেঘ ডাকছে। জানি না সবে চোখটা লেগেছিল কি অনেকটা সময়, আমি বলতে পারবো না, কিন্তু পুরো একটা স্পর্শ আমি বুঝতে পারছি আমার চোখ কেউ মোচাচ্ছে। আমি ঝটপট করে যখন উঠে বসি, আমি দেখলাম আমার
ঘরের যে দরজাটা সামান্য একটু খোলা। আমার ঘরে যেহেতু লাইটটা অফ থাকে, আমাদের ডাইনিংয়ের একটা 0 পাওয়ার লাইট জ্বলে ঠিক ডাইনিং টেবিলের উপরে, ওই দেয়ালে সোজাসুজি আমার একদম রুম থেকে দেখা যায়। ওই আলোতে আমি দেখলাম যে আমার সেই বন্ধু রানা ও আমার ঘরের দরজা দিয়ে, দরজা কিন্তু নড়লও না, দরজা খুললেও না, কিচ্ছু না, কিন্তু ওর যে দেহটা সে একটা ছাওয়ার মতো আমার রুম থেকে বেরিয়ে চলে গেল। এই ঘটনাটা শুধু আমার সাথে না, এই ঘটনাটা আমার ওই 2 বন্ধুর সাথেও ঘটে। ওরাও কিন্তু আলাদা আলাদা ভাবে 2 বন্ধুও দেখে। তারপর ওর বাড়িতে গিয়ে বললাম, ওর মাকে বাবাকে বলা তো যায় না, তবু গিয়ে বললাম যে আজকে 17 দিন পর ও অস্তিত্ব বুঝতে পারছি যে ও আর নেই। কারণ ওর ডেড বডি যখন পাইনি তখন আমরা মানে সেই জিনিসটা যে ও মারা গেছে কেউ মেনে নিতে পারছিলাম না। কিন্তু সেই দিনের পর, সেই দিন রাতে যা হলো, আমরা গিয়ে ওর মাকে বাবাকে বললাম। ঠিক তার 5 দিনের মাথায় দীঘা থেকে ফোন আসলো যে ওর ডেড বডি নাকি, মানে ওর যে বডি অন্যদিকে ভেসে চলে গেছিল। এই ছিল 2টো ঘটনা। দর্শক বন্ধু, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টসে। আজকে আসবো, যেতে যেতে সবাইকে বলবো খুব ভালো থেকো, সাবধানে থেকো। সবাইকে বলবো যারা আজকে পুরুষ মানুষ তোমরা দেখছো, ছেলে ভাই, আমার যে দাদা ভাই যারা আছো, কাকু জেঠু, সবাইকে বলবো, এমনকি অনেক মহিলাও আছো, সবাইকে বলবো আনন্দ করো, ফ্রেশ মুডে করো। এই না যে বাইরে গিয়ে এত অ্যালকোহল খেয়ে আনন্দ করব যে নিজের কোনো হুঁশই থাকবে না। একটা খারাপ কিছু ঘটে গেলে সারা জীবন পস্তাতে হয়, সারা জীবন। হ্যাঁ খাও, না খেতে বলছি না, কম খাও, লিমিট করে খাও, নাহলে হোটেলে রুমে এসে রাতের বেলা খাও, খেয়ে রুমের মধ্যে বমি করো, শুয়ে থাকো, যা খুশি করো, কিন্তু নিজের সবসময় মনে রাখবে আনন্দ তখনই হবে যখন তোমার নিজের জীবনটা থাকবে। যদি তুমি বা তোমার প্রিয়জনের যদি জীবনটাই না থাকে তাহলে আনন্দটা কিসের? একদিনের আনন্দ, সব কষ্ট শেষ। সারা জীবন একটা মানুষ চলে গেলে আর আনন্দ করতে পারবে? এটা মাথায় রাখবে। আর যেতে যেতে আবারও একবার বলবো, আমাদের যে নতুন চ্যানেল ভূত সত্যি, ওইখানেও আমাদের ঘটনা আসবে। আমি আর আমার ছেলে প্রিন্স বসাক দুজনে মিলিত হয়ে চ্যানেলটাকে লিংক আমরা শেয়ার করে দেবো ডিসক্রিপশন বক্সে আর কমেন্ট পিন বক্সে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যারা যারা করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা অনেক। পাশে থেকো এরকম করে। আজকে আসবো, সবাইকে বলবো দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30টায়। আজকের মতো টাটা, গুড নাইট, চলো।